একাত্তরে জামাত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে ছিল না। তো জামাত সারাক্ষণ শিখায় যে আপনি মূর্তি পূজক বা আপনি ভিন্ন ধর্মের লোকদেরকে কি করতে পারবেন না, সাহায্য করতে পারবেন না। একটা হিন্দু লোক কি জামাতের আমির হতে পারবে? পারবে না। তাহলে রাজনৈতিক দলকে রাষ্ট্রের অনুরূপ আকারে তৈরি করতে হবে। জামাত সবসময় শিখায় তার দলের মধ্যে যে নিজেকে প্রচার করা যাবে না, নিজের বড়ত্ব, নিজের অহংকার। ফলে সে না রাজনৈতিক দল না সে ধর্মীয় দল। আপনি দেখবেন ধর্মীয় দলগুলো কিন্তু জামাতকে ধর্মীয় দল আকারে স্বীকার করতে চায় না। নারীদের সাথে একসাথে বসা দলের পরিমণ্ডলে না জায়েজ, কিন্তু রাজনৈতিক পরিমণ্ডলে জায়েজ। দলের পরিমণ্ডলে ভোট চাওয়া না জায়েজ, কিন্তু রাজনৈতিক পরিমণ্ডলে আমার ভোট চাওয়া জায়েজ। তো আপনি যখন দল করবেন তাহলে আপনার দলে একজন খ্রিস্টান থাকতে পারবে না কেন? একজন হিন্দু আপনার দলের নেতা হতে পারবে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক বহিষ্কৃত কেন্দ্রীয় সভাপতি মুজিবুর রহমান মঞ্জু তিনি ইনকলাবে একটা সাক্ষাৎকার দিয়েছে। সেখানে জামাতে ইসলামী সম্পর্কে এমন কিছু কথা বলেছে যা গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের কেউ বলতে পারেনি, বিএনপির কেউ বলতে পারেনি, বা নাস্তিকদের কোনো সংগঠন বা রাজনৈতিক দল কেউ বলতে পারেনি। এমন কথা জামাত শিবিরের বিরুদ্ধে বলেছে। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে মুজিবুর রহমান মঞ্জুকে কঠিন ধোলাই করা হবে, কঠিন জবাব দেওয়া হবে। তো দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা একটু বড় হতে পারে। আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। দর্শক, তিনি যতগুলো কথা বলেছেন তার মধ্যে ইনকলাব যেটা হেডলাইন করছে যে জামাতে ইসলামী কোনো রাজনৈতিক দলও না, জামাতে ইসলামী কোনো ধর্মীয় দলও না, এরকম কথা বলেছে। তো দর্শক, এটার জবাব আবার দিয়েছে লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদি। তিনি মুজিবুর রহমান মঞ্জুকে হালকা করে একটু ধোলাই করছে। তো চলুন সেই ভিডিওটা আগে দেখে আসি, এরপর আপনাদের আরও কঠিন জবাবের ভিডিও দেখাবো। জনাব মুজিবুর রহমান মঞ্জু ওরফে মুজিবুর রহমান ভূঁইয়া, ওনার একটা সাক্ষাৎকার দেখলাম। সাক্ষাৎকারে উনি অনেক কথা বলেছেন, আগোছালো এলোপাথারি বা অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কথা এসেছে। ওনার বক্তব্য নিয়ে ওইগুলো নিয়ে আমার কোনো কথা নাই, কিন্তু আমি যে বিষয়টা মনে প্রশ্ন জেগেছে সে দুইটা বিষয়ে প্রশ্ন রাখবো। একটা হলো, উনি যখন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি বা অন্য দায়িত্বে ছিলেন তখন ওনার নির্দেশে কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে ইসলামী ছাত্র শিবিরের যেসব কর্মীরা বা যেসব নেতৃবৃন্দরা ইন্তেকাল করছেন, নিহত হয়েছেন, অথবা ওনার পরামর্শে ইসলামী ছাত্র শিবির কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে শিবিরের হাতে অন্য ছাত্র সংগঠনের যারা নিহত হয়েছেন তাদের দায় দায়িত্ব ওনার কাঁধে আসে কিনা, এবং ওই পরিবারগুলোর কাছে বা দেশ ও জাতির কাছে উনি ক্ষমা চেয়েছেন কিনা, এক প্রশ্ন। দ্বিতীয় হলো, উনি যেই পত্রিকাটাতে সাক্ষাৎকার দিয়েছেন এটা হলো ইনকিলাব এন্টারপ্রাইজের মালিকানাধীন দৈনিক ইনকিলাব, যেটার প্রতিষ্ঠাতা ছিলেন খ্যাতনামা আলেমেদিন মাওলানা মান্নান। জামাত ইসলামকে যে অভিযোগে অভিযুক্ত করা হয় এক শ্রেণীর লোকেরা বা মঞ্জু সাহেবও করেন, সেই অভিযোগে দৈনিক ইনকিলাবও কিন্তু অভিযুক্ত, যেখানে উনি সাক্ষাৎকার দিয়েছেন। তো এই ইনকিলাবের সাক্ষাৎকারটা দেখে আমার একটা কথা মনে পড়লো। বেশ কয়েক বছর আগে হুমায়ুন আহমেদের ভাই ডক্টর জাফর ইকবাল তিনি বলেছিলেন যে 250 বছর থেকে মানুষ মীর জাফর নাম রাখে না, আগামী 500 বছর হয়তো গোলাম আজম নাম রাখবে না। তখন আমি প্রশ্ন রেখেছিলাম যে আপনার নামও কিন্তু জাফর, তাহলে কি শুধু মীর বংশের লোকদের জন্য নিষেধাজ্ঞা? একই অভিযোগে অভিযুক্ত ইনকিলাব বা অভিযোগ করা হয়, তাহলে কি শুধু জামাত ইসলামের কেই দোষারোপ করা হয়? এই মুজিবুর রহমান মঞ্জু ওরফে মুজিবুর রহমান ভূঁইয়া তিনি কিন্তু মুসলিম লীগের মিটিংয়েও যান, তিনি নেজাম ইসলামের মিটিংয়েও যান, তাহলে অপরাধটা কি শুধু জামাত ইসলামের? সর্বশেষ আমি যে কথাটা বলবো, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নির্বাচিত হয় সদস্যদের গোপন ব্যালটে। তবে এখানে পরোক্ষভাবে জামাত ইসলামের ইচ্ছার বা অভিমতের একটা প্রতিফলন থাকে। এত কিছুর পরেও কি এ ধরনের ব্যক্তি শিবিরের সভাপতি হন? আর জামাতের বা শিবিরের কোনো ভাইয়েরা হয়তো আমার এই কথায় বলতে পারেন যে না, জামাতের অভিমতের প্রতিফলন থাকে না। সেটা নিয়ে যদি জানতে চান সেটা আলাদা হয়তো বিতর্ক হতে পারে বা হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, আপনারা লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদির জবাবের ভিডিওটা দেখলেন। তো এখন আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান তার একটা পয়েন্ট ধরে জবাব দিয়েছেন। মানে মুজিবুর রহমান মঞ্জু ইনকলাব পত্রিকাতে গিয়ে যে সাক্ষাৎকারটা দিয়েছে, দীর্ঘ সাক্ষাৎকার 25-26 মিনিটের, সেখানে মানে ওই 25-26 মিনিট শুধু জামাতে ইসলামের গীবত করেছেন এবং মিথ্যাচার করেছেন। যেগুলো জামাতে ইসলামের সাথে যায় না সেগুলো পর্যন্ত জামাতে ইসলামের নামে মানে
মিথ্যাচার করেছে, জামাতে ইসলামের নামে বদনাম করেছে। যেটা আগেই বললাম যে গত 15 বছর ধরে কোনো নাস্তিকদের কোনো রাজনৈতিক দল বা আওয়ামী লীগ গত 15 বছর ধরে এগুলো করতে পারেনি, মিথ্যাচার করতে পারেনি। সে মুজিবুর রহমান মঞ্জু এখন এসে করতেছে। তো এত খারাপ সংগঠন, তাহলে সেই সংগঠনের শিবিরের সভাপতি আপনি কেন ছিলেন? আর আপনাকে কেন সভাপতি থেকে বাদ দেওয়া হয়েছে সেটা তো জনগণ জানেই। ও এখন আপনাকে সভাপতি থেকে কারচুপি করছেন, চুরি চামারি করছেন, সভাপতি থেকে বাদ দিয়েছে, এখন জামাত শিবির খারাপ হয়ে গেছে, তাই না? তো প্রিয় দর্শক, চলুন এখন আমরা সোলাইমান ভাইয়ের সেই কঠিন জবাবের ভিডিওটা দেখে আসি। জামাত ইসলামের বিরুদ্ধে কঠিন তৎপরতা শুরু করেছে এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু। নানান প্রোপাগান্ডা চালাচ্ছেন, নানান অপব্যাখ্যা করছেন, বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন। আমরা মুজিবুর রহমান মঞ্জুর বক্তব্যের জবাব দেব, তার বক্তব্য রিফিউট করব, এবং তিনি কি কারণে হঠাৎ করে জামাতের বিরুদ্ধে বিভিন্ন উদ্ভট অভিযোগ নিয়ে এসেছেন যেগুলো অতীতে কেউ কখনো আনতে পারেনি, কারণটা কি। দর্শক, ইনকিলাব ডিজিটালের সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জামাত ইসলামের সাবেক কেন্দ্রীয় মজলিসের সদস্য জনাব মুজিবুর রহমান মঞ্জু, এবি পার্টির চেয়ারম্যান। কিছু কথা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, দীর্ঘ সাক্ষাৎকার, অনেক খোলামেলা আলোচনা করেছেন। জামাত রাজনৈতিক দলও না, ধর্মীয় দলও না, পলিটিক্যাল পার্টির সংজ্ঞার মধ্যেই তারা পড়ে না। পলিটিক্স ইটস এ ইনক্লুসিভ আইডিয়া। জামাতে ইনক্লুসিভ না। জামাতে কি নারীরা বসতে পারে পাশে? কিন্তু পলিটিক্সে বসতে হবে। একজন অমুসলিম কি জামাতের আমির হতে পারে? হিন্দু পারে না। তো কিসের রাজনীতি করে? রাষ্ট্রের মধ্যে অমুসলিম মুসলিম শাখা কি আছে? থাকতে পারে? পারে না। তো জামাতের মধ্যে অমুসলিম শাখা আলাদা কেন? এর কিসের রাজনীতি? ধর্মীয় দলও না, কারণ ধর্মীয় সংগঠনগুলো তাদেরকে ধর্মীয় মনে করে না। আরো নানান বিষয়, 71 কেন্দ্রিক আর উদ্ভট কথাবার্তা, এগুলো খণ্ডন করব। তার আগে বলবো যে কেন তিনি এখন এটা বলা শুরু করেছেন, যেখানে 5 আগস্টের পর আমরা দেখেছি যে এই ধর্মীয় খোঁচাখুচি এগুলো বেসিক্যালি বন্ধ হয়েছে। 71 কেন্দ্রিক ডিবেটটা আছে, তাও ওই ভারতপন্থীরাই গ্রহণ করেছে, বা পারসেপশন এটাই যে 71 ব্যবসা যারা করছে 5 আগস্টের পরও তারা নতুনভাবে ভারতের খপ্পরে পড়েছে। বিশেষ করে আপনারা দেখেছেন যে একসময় কিছু ধর্মীয় গোষ্ঠী নিয়মিত ফতোয়াবাজি করতো, জামাত মওদুদিবাদী, এরা কাদিয়ানি মওদুদিবাদী ভাই ভাই, এরা শিয়া আকিদার সাথে রিলেটেড, নানান কিছু, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। কিন্তু 5 আগস্টের পর কিন্তু এগুলো একদম ধামাচাপা পড়ে গেছে। আপনারা দেখছেন যে যেই চরমনাই জামাতের আকিদা বা জামাতকে একদম টলারেট করতে পারতো না, সেই চরমনাই এখন জামাতের সবচেয়ে বিশ্বস্ত এবং ভালো বন্ধু। সেই চরমনাই জামাত সম্পর্ক সবচেয়ে মজবুত। তার একবারও জামাতের আকিদা বা এই এগুলো নিয়ে কোনো কথা বলেন, এগুলো নিয়ে কোনো ইখতিলাফ তাদের মধ্যে হয় না। জামাতের লোকজন চরমনায় জিকির নিয়ে, তাদের তরিকত সফিজম এগুলো নিয়ে প্রশ্ন তুলে না। যখন এরকম একটা সুন্দর পরিস্থিতি বিরাজ করছে, তখন মুজিবুর রহমান মঞ্জুর এই ধরনের বক্তব্য, এটা স্বাভাবিক কোনো পলিটিক্যাল ক্রিটিসিজম নয়। হতে পারে যে কোনো একটা দলকে যে কেউ সমালোচনা করতে পারে, জামাতের ভিতর থেকেও জামাতের সমালোচনা করতে পারে, আমি সেই উদারতায় বিশ্বাস করি, কিন্তু এটা স্বাভাবিক কোনো ক্রিটিসিজম নয়। এটা হচ্ছে পলিটিক্যালি ইন্টেনশনাল ক্রিটিসিজম। এখানে ইনকিলাব ডিজিটাল তাকে ডেকেছে, প্রশ্ন করেছে, উত্তর দিয়েছেন। এগুলো পুরোটাই আমার কাছে একটা বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন মনে হয়েছে, যে যেই মুহূর্তে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হচ্ছে, যেই মুহূর্তে গ্রান্ড ইসলামিক জোট প্রায় নিশ্চিত, যেই মুহূর্তে 28শে জুন চরমনাইয়ের সমাবেশে জামাতের লোকজন দলে দলে যোগ দিচ্ছে এবং তারা প্রচারণা চালাচ্ছে যে 28শে জুন আসেন ঢাকা, সেই সময়ে মুজিবুর রহমান মঞ্জু এই ধর্মীয় কিছু ইখতিলাফি বিষয় নিয়ে আবার একটু বিভেদ উস্কে দেয়া, এটা হতে পারে ভারতের কোনো অ্যাসাইনমেন্ট, যে দেখো কোনোভাবে হুজুরদের মধ্যে সেই পুরনো বিভেদ, ধর্মীয় দলগুলোর মধ্যে বিভেদ উগড়ে দেওয়া যায় কিনা, এরা যেন ঐক্যবদ্ধ না হতে পারে। এখন হুজুররা তো সঠিক লাইন আছে, তারা তো আর বলছে না, তারা কিন্তু সেই ঝগড়া আর করছে না, অতএব তুমি আলোচনাটা সামনে আনো, দেখো হুজুররা আবার ঝগড়া করে কিনা, এরকম একটা এজেন্ডা হতে পারে। এটা হচ্ছে কারণ কেন এই অযাচিত কথাগুলো এখানে আনা হচ্ছে। আর একটা কারণ হতে পারে যে বিএনপির কাছ থেকে একটা কিংবা 2টা সিট পাওয়া। এবি পার্টির টার্গেট এখন 2টা সিট, রেজিস্ট্রার ফুয়াদের সিট আর মুজিবুর রহমান মঞ্জুর সিট। এই 2 জন এমপি হতে পারলে তারা খুশি, এর চাইতে বেশি তাদের টার্গেটই না। এখন বিএনপি তো জামাতের বিরুদ্ধে বলে, এখন জামাতের বিরুদ্ধে বিএনপি বললে আবার জামাত শিবিরের শক্তিশালী গোষ্ঠীর প্রচারণায় বিএনপি পারে না। আবার বিএনপির লোকজন এখন মাথা মোটা, এরা জামাতের সমালোচনা কিভাবে করতে ওই এলেমেই নেই। কিন্তু মঞ্জু যেহেতু মেধাবী এবং তিনি যেহেতু জামাত করতেন, শিবির করতেন, তিনি তো সমালোচনার সিস্টেমটা ভালো জানেন। অতএব
তিনি কিছু বলুক, বিএনপি কিছু রসদ পাক, যার মধ্য দিয়ে একটা হতে পারে যে বিএনপির অনুকম্পা পাবে, বিএনপি 2টা সিট এবি পার্টিকে হয়তোবা দিবে। কারণ বিএনপির জন্য এখন বড় উপকার হচ্ছে জামাতকে মোকাবেলা করা, জামাতের বিরোধিতা করা, জামাতকে গালি দেওয়া বা জামাতের সমালোচনা করা। মুজিবুর রহমান মঞ্জু জামাতকে গালি দেননি, তিনি সুন্দরভাবে ভদ্র ভাষায় সমালোচনা করেছেন নিঃসন্দেহে। কিন্তু তার এই সমালোচনা এটা অপ্রাসঙ্গিক এবং এই সময় অযাচিত, বিশেষ করে 5 আগস্টের পর এগুলো কোনো আলোচ্য বিষয়ই না। রাজনীতিতে এগুলো নিয়ে এখন কথা বলারই কথা ছিল না, কিন্তু এগুলো তিনি বলছেন কেন? ওই যে বিএনপির একটু সফট কর্নার পান কিনা, বিএনপির অনুকম্পা পান কিনা, এটা হচ্ছে উদ্দেশ্য। এই জায়গাটা থেকে তিনি বিএনপি অনুকম্পা পেতে পারেন, হয়তোবা পাবেন। বিএনপি তাকে এবং ব্যারিস্টার ফুয়াদ সাহেবকে 2টা সিট হয়তোবা দিয়ে দিবে চিঠি, কিন্তু স্থানীয় বিএনপি ওটা মানবে না। স্থানীয় বিএনপি তাদেরকে পিটিয়ে এলাকা ছাড়া করে দিবে, ভিপি নূরের মতো। তারপরে ঢাকায় এসে তারা বলবে যে নির্বাচনের পরিবেশ নাই, লেভেল প্লেইং ফিল্ডের আগে স্যার নির্বাচন দিয়েন না, আমি সরি। হবে শেষে এইটা, কিন্তু আমার মনে হয় ওই উদ্দেশ্য থেকে করছে। তাহলে এই অযাচিত অপ্রাসঙ্গিক 5 আগস্টের পরে যে বিষয় নিয়ে কেউ আলোচনা করেনি বা আলোচনা হওয়াটা বিপ্লবের পক্ষে শক্তিগুলোর বৈশিষ্ট্য উচিত না, সেই সব অযাচিত পুরনো হাসিনা আমলের যেগুলো নিয়ে ঝগড়া হতো ওইগুলো আবার টেনে আনছেন মুজিবুর রহমান মঞ্জু। এর লক্ষ্য উদ্দেশ্য বা কারণ আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এবার আসেন জবাব সিম্পল, তার সব বক্তব্যের সিম্পল জবাব। যেমন তিনি যে কথা বলেছেন জামাত রাজনৈতিক দল না, ধর্মীয় দল না, আবার কি এটার জবাব দিয়ে দেখেন, একজন অমুসলিম কি জামাতের আমির হতে পারে? একজন নারী কি জামাতের আমির হতে পারে? অনেকটা এভাবে বোঝানোর চেষ্টা করেছে। এর মানে জামাত কোনো পলিটিক্যাল পার্টি না। এটার জবাব হচ্ছে, বা জামাত এই ধর্মীয় পরিচয় নিয়ে রাজনীতি করে, এভাবে তো করা যায় না, রাজনীতি জিনিসটা ভিন্ন। এর জবাব হচ্ছে সিম্পল, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কোরআনে হাদিসে রাজনীতি আছে, আল্লাহ রাসূল রাজনীতি করেছেন, সাহাবায়ে কেরাম করেছে, সালফে সালিহিন করেছে। কোরআন হাদিসে রাজনীতির ইলেকশন আয়াত হাদিস আছে, এটা জীবনের পার্ট অ্যান্ড পার্সেল। অতএব রাজনীতি করতে হবে আপনাকে। তো জামাত সেটা করে, এটা একটা জবাব। আর দ্বিতীয় হচ্ছে যে একজন অমুসলিম, একজন হিন্দু, তিনি ইসলামী রাষ্ট্রের, আপনি যদি ইসলামে বিশ্বাস করেন, কোরআন হাদিসে যে বিধিমালা আছে ইসলামী রাষ্ট্রের প্রধান হতে পারবে কিনা, এটা জায়েজ কিনা? মুজিবুর রহমান মঞ্জুর প্রশ্নের জবাব এটাই, ইসলামী রাষ্ট্রের প্রধান কিংবা প্রধান বিচারপতি এগুলো অমুসলিম হতে পারবে না, এটা ইসলামের বিধান ভাই। এখন ইসলামের বিধান ভালো না লাগলে আপনি জামাতের সমালোচনা করবেন, আপনি ইসলামের সমালোচনা করেন। ইসলাম এই বিধানটা ঠিক দিল না, ইসলাম কেন এই বিধানটা দিল, রাষ্ট্রের মধ্যে কেন এটা আলাদা করবে? ইসলাম করেছে ভাই, এটা আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেন। তো জামাতের কেন আমির অমুসলিম হতে পারবে না? কারণ এটা ইসলামে জায়েজ নেই, এই কারণে হতে পারবে না। কারণ কেন জায়েজ নেই সেটা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেন। তো জামাতের বিরুদ্ধে নারী, অমুসলিম এইসব যে সমালোচনা করেছে, এর উত্তর হচ্ছে এটা ভাই কোরআনে হাদিসে যেটা আছে জামাত সেটা করছে। এখন কোরআন হাদিসে কেন আছে সেটা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেন, জামাতের কাছে জিজ্ঞেস করে লাভ নেই। আর জামাতকে অন্য ধর্মীয় দলগুলো ধর্মীয় মনে করে না, তারা তো ধর্মীয় মনে করে, এখন ঐক্য করছে, জোট করছে। আপনি এই ধর্মভিত্তিক রাজনীতি এগুলো সমর্থন করেন না, কিন্তু চরমনাইতে গিয়ে তো ঠিকই বলেন যে তারাই ধর্ম উদ্ধার করছে, বলেছেন আপনি ওয়াজে যে তারাই ঠিক আছে, তারা ইসলামের পক্ষের, ইসলাম হেফাজত করবে, নানান কিছু বলেছেন। হেফাজতের কাছে গেলে হেফাজত ইসলামের এক্সিস্টেন্স স্বীকার করেন, প্রয়োজনীয়তা স্বীকার করেন, আর শুধু জামাতেরটা স্বীকার করেন না। মানে এটা দ্বিমুখী আচরণ। তো জামাত ধর্মীয় দল কেন, ধর্মের পরিচয় কেন রাজনীতি করে, অথবা কেন অমুসলিম আমির হতে পারবে না, নারীদের বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি এমন কেন, এগুলো উত্তর সব কোরআন হাদিসে এমন কেন ভাই এটা বলেন। এখন কোরআন হাদিস কেন আছে এটার জবাব আমরা দিতে পারি, কিন্তু সেই জবাব তো মুজিবুর রহমান মঞ্জুকে দিতে হবে, এটা দুঃখজনক। সেই জবাব এটা নাস্তিকদেরকে আমরা দিব, কিন্তু একজন ভালো মুসলমান জনাব মুজিবুর রহমান মঞ্জু, আমি বিশ্বাস করি, তাকে কেন এই জবাব দিব যে ইসলামে এটা এই কারণে করা হয়েছে, ইসলামে আছে এটাই তার জন্য জবাব যথেষ্ট। ৭১ নিয়ে কথা বলেছেন, যেটা অতীতে কেউ ৭১ নিয়ে এরকম কথা বলেনি, যে 19৭১ জামাত তুমি গণহত্যা করো নাই, এটা ঠিক আছে, কিন্তু তুমি পাকিস্তানের পক্ষে যুদ্ধ করো নাই কেন? তাহলে তুমি তো সুবিধাবাদী। বুঝতে পারছেন কত সুন্দর ক্রিয়েটিভ অভিযোগ দিল। এর মানে এই ৭১ জামাত আর এই জামাত এক নয়। এখন ৭১ নিয়ে ব্যবসা করা, ৭১ একটা সেটেল ইস্যু জামাতের সবাই মেনে নিয়েছে, বিচার হয়েছে, ৭৪ সালের আগেই ক্ষমা করে দেওয়া হয়েছে, এগুলো নিয়ে নাড়াচাড়া করা, এগুলো হচ্ছে ভারতীয় প্রজেক্ট, মুক্তিযুদ্ধ ব্যবসা। তো এগুলো নিয়ে এইভাবে নতুন নতুন ক্রিয়েটিভ অপরাধ আবিষ্কার করা, এগুলো ইন্ডিয়ান ন্যারেটিভ, ভারতের ফাঁদে পড়ে এগুলো বলে থাকতে পারে। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো মুজিবুর রহমান মঞ্জুকে এই জবাবটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই শিবিরের সাবেক সভাপতি, বহিষ্কৃত সভাপতি মুজিবুর রহমান মঞ্জু সম্পর্কে আপনাদের মতামত কি
সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।